হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকে স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ফেব্রুয়ারি 2021-এর সেকেন্ড পার্ট নিয়ে। এর আগে কিন্তু আমরা অলরেডি ফার্স্ট পার্ট বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা কিন্তু আমাদের সমস্ত এক্সামের ক্ষেত্রে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, রেলওয়ে সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু সমানভাবে হেল্পফুল। তো চলুন শুরু করা যাক, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা আলোচনা করব ইন্ডেক্স রিপোর্ট স্টাডি আর র্যাঙ্কিং নিয়ে। তো এখানে মোট 5টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। ফার্স্ট যেটা বলছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট, এটা বিচার সর্বরতার নিরিখে কিন্তু এই রিপোর্টটা পেশ করা হয়। পুলিশ, বিচার বিভাগ, জেল আর আইনি প্রক্রিয়া, এই 4টি ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টের সাহায্যে বিচার করা হয়। তো এখানে বৃহত্তম আর মধ্যম মানের রাজ্যগুলির মধ্যে 1 নম্বর র্যাঙ্কে আছে মহারাষ্ট্র, আর পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে 17। ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে র্যাঙ্ক 1 হচ্ছে ত্রিপুরা। তো এখানে আমরা মহারাষ্ট্র, ওয়েস্টবেঙ্গল আর ত্রিপুরা এর সিএম এবং গভর্নর দেখে নেব। মহারাষ্ট্রের সিএম উদ্ধব ঠাকুরে, গভর্নর ভগৎ সিং কোশোয়ারি। ওয়েস্ট বেঙ্গল এর সিএম মমতা ব্যানার্জি আর গভর্নর জগদীপ ধানকর। ত্রিপুরার সিএম বিপ্লব কুমার দেব আর গভর্নর এস.এন. আরিয়া। তো এটাই ছিল ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। এরপর আমরা চলে যাব সেকেন্ড পয়েন্টে কি বলছে, কারাপশন পারসেপশন ইন্ডেক্স। তো এটা কিন্তু দুর্নীতির বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে এই ইন্ডেক্স প্রকাশ করা হয়। এবছর মোট 180টি দেশের উপর কিন্তু এই ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে, মোট 180টি দেশ, যার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86 আর নিউজিল্যান্ড আর ডেনমার্কের র্যাঙ্ক কিন্তু 1। তো নিউজিল্যান্ড, ডেনমার্ক আর ইন্ডিয়ার ক্যাপিটাল কারেন্সিটা আমরা দেখে নেব। নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন আর কারেন্সি নিউজিল্যান্ড ডলার। ডেনমার্ক এর ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, কারেন্সি ড্যানিশ ক্রোন। ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি আর কারেন্সি ইন্ডিয়ান রুপি। এরপর আমরা চলে যাব থার্ড পয়েন্টে, এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স। এটা কোপেনহেগেন ইনস্টিটিউট ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড রোচ এর যৌথ উদ্যোগে কিন্তু এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স এর র্যাঙ্কটা বার করা হয়েছে। তো সিঙ্গাপুর আছে এর ফার্স্ট র্যাঙ্কে, আর ইন্ডিয়া হচ্ছে, এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 10। পর চলে যাব কোভিড পারফরমেন্স ইন্ডেক্স। কোভিড মহামারীর ক্ষেত্রে কোন দেশ কেমন পারফরমেন্স করেছে তার উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক বার করা হয়েছে। তো সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 86। মোট 98টি দেশের মধ্যে কিন্তু এই র্যাঙ্কটা বার করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক খুবই খারাপ, কত, 86, আর নিউজিল্যান্ডের র্যাঙ্ক হচ্ছে 1। তো এরপর চলে যাব ডেমোক্রেসি ইন্ডেক্স। এটা এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 53 আর নরওয়ের র্যাঙ্ক হচ্ছে 1। তো নরওয়ের ক্যাপিটাল হচ্ছে অসলো আর কারেন্সি হচ্ছে নরওয়েজিয়ান ক্রোন, আর ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি, কারেন্সি ইন্ডিয়ান রুপি। তো এই হচ্ছে আমাদের ইন্ডেক্স রিপোর্ট স্টাডি আর র্যাঙ্কিং। মোট 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল। এরপর আমরা চলে যাব ইম্পর্টেন্ট ডেজ। প্রচুর ইম্পর্টেন্ট ডেজ আছে এখানে, তো পরপর আমরা নামগুলো বলে দিচ্ছি। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এটা 24শে জানুয়ারি। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 24শে জানুয়ারি। এবছর কিন্তু 3য় সংস্করণ পালন করা হয়েছে 2021-এর 24শে জানুয়ারি। আর থিম কি, রিকভার রিভিটালাইজ এডুকেশন ফর কোভিড-19 জেনারেশন। তো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 24শে জানুয়ারি। সেকেন্ড আছে ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি।
থিম কি? মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড, ভিজিল্যান্ট, সেফ অ্যান্ড ইনফর্মড। তো এবছর কিন্তু 11তম সংস্করণ পালন করা হয়েছে ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি। তো তারপরের যে পয়েন্টটা আছে ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে হচ্ছে 25শে জানুয়ারি। তো 25শে জানুয়ারি আমরা দুটো দেখতে পাচ্ছি, ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ট্যুরিজম ডে। তো ন্যাশনাল ট্যুরিজম ডে থিম কি? দেখো আপকা দেশ। পরের যেটা আছে 26শে জানুয়ারি রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। 1950 সালের এই দিনে কিন্তু ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল, আর এই দিনকে স্মরণে রাখতেই কিন্তু এখন প্রজাতন্ত্র দিবস হিসেবে অর্থাৎ রিপাবলিক ডে হিসেবে 26শে জানুয়ারি পালন করা হয়। তো এবছর অর্থাৎ 2021-এ কিন্তু রিপাবলিক ডে 72তম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়েছে, বা 72তম রিপাবলিক ডে। পরের যেটা আছে মার্টায়ার ডে অর্থাৎ শহীদ দিবস। শহীদ দিবস হচ্ছে 30শে জানুয়ারি। তো 73তম সংস্করণ কিন্তু পালন করা হয়েছে 2021 সালে শহীদ দিবসের। কত? 73তম। আর দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত মানুষ প্রাণ ত্যাগ করে তাদের উদ্দেশ্যে কিন্তু এই মার্টার ডে অর্থাৎ শহীদ দিবস 30শে জানুয়ারি পালন করা হয়। এরপর আসছে ওয়ার্ল্ড লেপ্রেসি ডে 31শে জানুয়ারি। এটা কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার পালন করা হয়, 31শে জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রেসি ডে। এবছরের থিম কি? বিট লেপ্রেসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। বিট লেপ্রেসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং কি ওয়ার্ল্ড লেপ্রেসি ডে 31শে জানুয়ারি এবছর থিম ছিল। পরের পয়েন্ট কি বলছে? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। তো এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। 25তম ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কিন্তু 2021 সালের এই 2 ফেব্রুয়ারি পালন করা হয়েছে। তো এটা 1971 সালে কিন্তু এই দিনে কিন্তু জলাভূমি সংরক্ষণ করা হয় ইরানের রামসারে। তো এই প্রথমবার এই দিবস পালন করা হয়েছিল 1997 সালে। পরের পয়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কত? 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এবছরের থিম আই অ্যাম অ্যান্ড আই উইল টুগেদার অল আওয়ার অ্যাকশনস ম্যাটার। আই অ্যাম অ্যান্ড আই উইল টুগেদার অল আওয়ার অ্যাকশনস ম্যাটার। ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি। পরের পয়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড পালসেস ডে। ওয়ার্ল্ড পালসেস ডে 10 ফেব্রুয়ারি। তারপর ওয়ার্ল্ড রেডিও ডে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে। থিম কি? নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারি। পরেরটা আছে ন্যাশনাল ওমেন্স ডে 13 ফেব্রুয়ারি। সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এটা পালন করা হয়। তো এবছর কিন্তু 142তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। লাস্ট যেটা আছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস এটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। তো এবছরের থিম কি? এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি কিন্তু ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস এর থিম 2021-এর। তো এটা পালন করা হয় 20 ফেব্রুয়ারি প্রতি বছর। তো আমরা ইম্পর্টেন্ট ডেগুলো আরেকবার রিভিশন করে নিই। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 24শে জানুয়ারি। ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি। ঠিক একই দিন ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। শহীদ দিবস 30শে জানুয়ারি যাকে বলা হয় মার্টার ডে। ওয়ার্ল্ড লেপ্রেসি ডে 31শে জানুয়ারি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড
পালসেস ডে 10ই ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারি, ন্যাশনাল ওমেন্স ডে ঠিক একই দিন 13 ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 ফেব্রুয়ারি। পরের পেজে চলে যাই আমরা। এখানে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। তো যার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে ইম্পর্টেন্ট আকাশ এনজি। আকাশ এনজি কিন্তু এর সফল পরীক্ষা করে ডিআরডিও। এটা কিন্তু সারফেস টু এয়ার মিসাইল, যারা অ্যাচিভার্স দেখে পড়বে সেখানে কিন্তু ভূমি থেকে ভূমি প্রকৃতির ক্ষেপণাস্ত্র বা সারফেস টু সারফেস মিসাইল বলে দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু হবে না। সারফেস টু এয়ার মিসাইল হচ্ছে এই আকাশ এনজি, যা সফল পরীক্ষা করে ডিআরডিও। উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র তটে কিন্তু এর পরীক্ষাটা করা হয়। তো ডিআরডিও সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জেনে নেব। প্রতিষ্ঠা 1958, হেডকোয়ার্টার নিউ দিল্লি, আর চেয়ারম্যান সতীশ রেড্ডি। তো এই হচ্ছে আকাশ এনজি, সফল পরীক্ষা করে কে ডিআরডিও। সারফেস টু এয়ার মিসাইল উড়িষ্যার বালেশ্বরের পরীক্ষা হয়। পরের পয়েন্ট আছে শ্রীশক্তি স্যাট স্যাটেলাইট ইসরো। ইসরো কিন্তু এই শ্রীশক্তি স্যাট স্যাটেলাইটের পরীক্ষাটা করেছে ফেব্রুয়ারি মাসে। এটা উৎক্ষেপণ করা হয়েছে PSLV C-51 এর তরফ থেকে। এই শ্রীশক্তি স্যাট স্যাটেলাইট এর উৎক্ষেপণ করা হয়েছে PSLV C-51 এর তরফ থেকে। আর এটা কিন্তু একটা ন্যানো স্যাটেলাইট, ওজন কত 460 গ্রাম। শ্রীশক্তি স্যাট স্যাটেলাইট একটা ন্যানো স্যাটেলাইট, ওজন 460 গ্রাম। তো ইসরো সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো প্রতিষ্ঠা 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু কর্ণাটক, আর চেয়ারম্যান কে শিভান। তো ইসরোর চেয়ারম্যানকে কে শিভান, প্রতিষ্ঠা হয় 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু কর্ণাটক, আর ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। পরের পয়েন্টে চলে যাব, তেজ মার্ক 2 হাল। তো এখানে তেজ মার্ক 2 2022 সালে কিন্তু লঞ্চ করবে হ্যাল। এই পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছে 2021-এই। এটা একটা বহুমুখী ক্যাম্বেট জেট পরিকল্পনা। আর এর প্রথম ট্রায়াল কিন্তু 2023-এ হবে, 2025 সালের মধ্যে কিন্তু কাজ শুরু হবে। তো তেজাস মার্ক 2 এটা লঞ্চ করে কে হ্যাল। তো হ্যাল সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। ফুল ফর্ম হিন্দুস্তান এরোনিউটিক্স লিমিটেড। এর প্রতিষ্ঠা 23শে ডিসেম্বর 1940। হ্যালের প্রতিষ্ঠা কবে হয়? 23শে ডিসেম্বর 1940। হেডকোয়ার্টার বেঙ্গালুরু কর্ণাটক। আর এর চেয়ারম্যান বা এমডি কে আর মাধবান। তো এই হচ্ছে ফার্স্ট 3টে পয়েন্ট গেল। ফোর্থ পয়েন্ট কি বলছে? অ্যামাজোনিয়া 1 কিন্তু ইসরো লঞ্চ করবে, আর এই স্যাটেলাইটটা কিন্তু ব্রাজিলের। এটা কিন্তু ইসরো লঞ্চ করবে ইসরো। আর এই অ্যামাজোনিয়া 1 কিন্তু ব্রাজিলের একটি স্যাটেলাইট। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV C-51 এর মাধ্যমে কিন্তু এটা উৎক্ষেপণ করা হচ্ছে। তো ইসরো সম্পর্কে আমরা কয়েকটি তথ্য তো আগেই দেখে নিলাম। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার বেঙ্গালুরু কর্ণাটক, চেয়ারম্যান কে শিবান, আর প্রতিষ্ঠা 1969। বিশ্বের পরের পয়েন্ট, বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ এর নাম কি? স্কোয়ার কিলোমিটার অ্যারে। তো এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে স্থাপন করা হবে। এই টেলিস্কোপটি প্রচুর সংখ্যক রেডিও সংকেত গ্রহণের জন্য কিন্তু এটা স্থাপন করা হবে। তো এখানে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কি বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোনটি? স্কোয়ার কিলোমিটার অ্যারে। পরের পয়েন্ট, ইন্সপিরেশন 4 এটা কিন্তু স্পেস এক্সের থেকেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, স্পেস এক্স। তো
এটা কিন্তু মহাকাশে বিশ্বের প্রথম অসামরিক একটা মিশন, বিশ্বের প্রথম অসামরিক মিশন ইন্সপিরেশন 4। নাম কি? ইন্সপিরেশন 4। স্পেসএক্সের তরফ থেকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো স্পেসএক্স সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। হেডকোয়ার্টার হারথর্ন, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। আর সিইও বা ফাউন্ডারকে এলন মাস্ক। কত সালে প্রতিষ্ঠা হয়? 2002 6 মে। এরপর আসছি Tianwen। এটা চীনের একটা স্পেস ক্রাফট। আর হোপ এটা সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ UAE এর একটা স্পেস ক্রাফট। তো এটা কিন্তু মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছে এই দুটো স্পেস ক্রাফট, কি? Tianwen আর হোপ। পরের পয়েন্ট বাবুর কিন্তু পাকিস্তানের তরফ থেকে এর সফল পরীক্ষা করা হয় বাবুরের পাকিস্তানের তরফ থেকে। তো এটা কিন্তু ভূমি প্রকৃতির একটি ব্যালিস্টিক মিসাইল, তো অর্থাৎ সারফেস টু সারফেস মিসাইল এই বাবুর। এটা কিন্তু 280 কিমি দূরে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করতে পারে। বায়ুর মধ্যে 280 কিমি দূরে কোনো লক্ষ্যবস্তুকে কিন্তু আঘাত করতে পারে। তো এটা সারফেস টু সারফেস মিসাইল এর পরীক্ষা করে কে? বাবুরের পাকিস্তান। এর রেঞ্জ কিন্তু খুবই অল্প, বেশি নয়। তো পরের লাস্ট যেটা বলছে পার্সিভারেন্স রোভার। এটা কিন্তু মঙ্গলের উদ্দেশ্যেই যাত্রা করেছে এই পার্সিভারেন্স রোভার ফেব্রুয়ারিতে। তো এটাও কিন্তু একটা মার্স মিশন। তো এখানে এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল যেগুলো নিয়ে আসলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে। আকাশ এনজি সফল পরীক্ষা করে DRDO সারফেস টু এয়ার মিসাইল। শ্রীশক্তি স্যাটেলাইট এর সফল পরীক্ষা করে ইসরো। এটা একটা ন্যানো স্যাটেলাইট। আর তেজাস মার্ক 2 এর পরীক্ষা করে, এটার পরিকল্পনা লঞ্চ করে হ্যাল। আমাজোনিয়া 1 ব্রাজিলের একটা স্যাটেলাইট, ইসরো এটার উৎক্ষেপণ করে। বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ স্কোয়ার কিলোমিটার অ্যারে। ইন্সপিরেশন 4 বিশ্বের প্রথম অসামরিক একটা মিশন যার পরিকল্পনা গ্রহণ করে স্পেসএক্স। Tianwen চায়নার তরফ থেকে এবং হোপ UAE তরফ থেকে মার্স মিশন অর্থাৎ মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছে এই দুটো স্পেসক্রাফট। বাবুরের সফল পরীক্ষা করে পাকিস্তান। আর পার্সিভারেন্স একটা রোভার যেটা মঙ্গলের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছে। তো এই হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর পরের পেজে চলে যাব আমরা। অন্যান্য বলে একটা অপশান আছে অ্যাসিভার্সে, তো সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। ফার্স্ট যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্টিল আর্চ সেতু। বৃহত্তম স্টিল আর্চ সেতু কোনটা? ওয়ারে ব্রিজ। বিশ্বের বৃহত্তম স্টিল আর্চ সেতু, ইন্ডিয়ান লার্জেস্ট স্টিল আর্চ ব্রিজ, ওয়ারে ব্রিজ। এটা কিন্তু 169 মিটার লম্বা। আর ভোলাগঞ্জ ও সোহাবাজারের সঙ্গে পূর্ব খাসি পাহাড়ের নংজারিয়ের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে এই ওয়ারে ব্রিজ। আর এটা কিন্তু ওয়ারে নদীর উপর নির্মিত হয়েছে এই ব্রিজটি। উদ্বোধন করেন কি? মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। পরের পয়েন্ট, ওয়ার্স্ট এয়ার অন রেকর্ড, অর্থাৎ করোনা অতিমারির ক্ষেত্রে ব্যাপক মন্দা দেখা গিয়েছে কোন সালে? 2020 সাল। সেই কারণে একে ওয়ার্স্ট এয়ার অন রেকর্ড হিসেবে ঘোষণা করা হয়েছে 2020 সালকে। পরের পয়েন্ট, ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র, এটা কিন্তু চেন্নাইয়ে স্থাপন করা হয়েছে। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রক কিন্তু এর ঘোষণা করে। ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র কোথায় হবে? চেন্নাইতে। পরের পয়েন্ট, ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র, এটা কিন্তু বালেশ্বরে, উড়িষ্যার বালেশ্বরে স্থাপন করা হয়েছে। ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র এটা হবে কোথায়? উড়িষ্যার বালেশ্বরে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে এই বজ্র গবেষণা কেন্দ্র কিন্তু স্থাপন করা হবে।
পরের পয়েন্ট, বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ুফর্ম কোথায় স্থাপন করবে? নর্থ কোরিয়াতে। তো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন কিন্তু এটা ঘোষণা করেন। নর্থ কোরিয়ার ক্যাপিটাল কি? পিয়ংগং। আর কারেন্সি নর্থ কোরিয়ান ওন। পিয়ংগন কিন্তু এর ক্যাপিটাল আর নর্থ কোরিয়ান ওন এর কারেন্সি। ফিফথ, টাইগার রিজার্ভ, এটা কিন্তু তামিলনাড়ুতে স্থাপন করা হবে ফিফথ টাইগার রিজার্ভ। ভারতের কিন্তু 51তম টাইগার রিজার্ভ এই টাইগার রিজার্ভটি। এটাই শ্রীবিল্লিপুত্তর মেঘামালাই টাইগার রিজার্ভকে কিন্তু এই ফিফথ টাইগার রিজার্ভ হিসেবে অনুমোদন প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কোন টাইগার রিজার্ভকে? শ্রীবিল্লিপুত্তর মেঘামালাই টাইগার রিজার্ভকে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু কিন্তু বৃহত্তম টাইগার রিজার্ভ এটি, আর ভারতের 51তম টাইগার রিজার্ভ এটি। বিশ্বের প্রথম শক্তিদ্বীপ কোথায়? উত্তর সাগরে। বিশ্বের প্রথম শক্তিদ্বীপ এটি কিন্তু ডেনমার্ক সরকারের তরফ থেকে এই অনুমোদনটা প্রদান করা হয়েছে। বিশ্বের প্রথম শক্তিদ্বীপ উত্তর সাগরে অবস্থিত। তো এটি ইউরোপের 10 মিলিয়ন বাসিন্দাকে বিদ্যুৎ প্রদান করবে, আর তার সাথে সাথে সবুজ শক্তি সংরক্ষণ করতে পারবে এই শক্তিদ্বীপটি। তারপরের পয়েন্ট, কর্ণাটকের 31তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো বিজয়নগর। তো বল্লারি বলে একটা জেলা ছিল, সেটাকে কিন্তু দ্বিবিভক্ত করা হয়েছে করে বিজয়নগর নামে একটা নতুন জেলা, যেটা 31তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে কর্ণাটকের। তো এরপর চলে যাচ্ছি পরের পয়েন্টে, 16 নাম্বার ইউনিকোড। তো এটা কিন্তু উত্তরপ্রদেশের এই 16 সংখ্যার একটা ইউনিকোড চালু করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। তো এটা কেন চালু করা হয়েছে? উত্তরপ্রদেশের সরকার জমির মালিকদের শনাক্তকরণের জন্য কিন্তু এই ব্যবস্থাটা চালু করেছেন। এরপর আর সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা কিন্তু গুজরাটের আহমেদাবাদে অবস্থিত, মোতেরা শহরে অবস্থিত, যা সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এর আগে কিন্তু এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি ফেব্রুয়ারি মাসে রামনাথ কোবিন্দ কিন্তু এটার উদ্বোধন করেন। কি রাখা হয়েছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আজকের। তো এখানেই শেষ করছি ভিডিওটা। এর পরের ভিডিওতে পার্ট থ্রিতে কিন্তু ফেব্রুয়ারি মাসের বাদবাকি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ করে ফেলবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরের ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।